হ্যালো হ্যালো হ্যালো। সিগন্যাল প্রবলেমের জন্য দুঃখিত আবারও। বাংলাদেশের নেটের কোয়ালিটি যেমন ভাই বারবার খালি চলে যাচ্ছে। তোমরা আরেকবার কষ্ট করে সবাই একটু মেনশন দিয়ে দাও, তোমরা ক্লাস শুরু করে দিব। আশা করি এবার আর কোনো প্রবলেম হবে না। না না, এতক্ষণ ক্লাস হয় নাই, নেট প্রবলেম ছিল। হ্যাঁ, ঠিক হয়েছে আশা করা যায়, এখন দেখা যাক কি হয়। আজকে নেটের কোয়ালিটিটা অনেক বাজে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেই, হয়তো তোমাদের আবার প্রবলেম যদি শুরু হয়ে যায়। তোমরা একটু মেনশন দিতে থাকো আর শেয়ার দিতে থাকো, ঠিক আছে? ক্লাসটা আমি শুরু করে দেই। তো জানি না তোমরা কতদূর পর্যন্ত আর কি ক্লাস দেখছো, বাট এই স্লাইডটা আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো ফার্স্টে কি বলছি যে তাপ এক প্রকার শক্তি, ঠিক আছে? তাহলে যদি তাপ এক প্রকার শক্তি হয় তাহলে তার অবশ্যই একটা একক আছে, তার এককটা কি? জুল, যেটা কি এসআই একক। ওকে, তার প্রচলিত একক ছিল সেটা কি? ক্যালোরি। এখন ক্যালোরি আর জুলের মধ্যে তাহলে সম্পর্ক কি ভাইয়া? এই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, এখন দেখো তাপের ব্যবহার, কাজ, গতিশক্তি আর বিভব শক্তি, এর ফর্মুলা আমরা জানি। একটা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, যেটা হচ্ছে কৃতকাজের ফর্মুলা। আবার গতিশক্তির ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা সমান তাপ লেখা যায়। তাপের দুই ভাবে আর কি ভাগ করা যায়, একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন আর একটা হচ্ছে অবস্থার পরিবর্তন। এখন তাপমাত্রার পরিবর্তন আর অবস্থার পরিবর্তন এই বিষয়টা কি ভাইয়া? এটাই আমি তখন আর কি এক্সপ্লেন করতেছিলাম। তো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তোমার দেখো তিনটা অবস্থা তুমি কল্পনা করো, ঠিক আছে? একটা হচ্ছে বরফ, আর একটা জলীয় বাষ্প, সরি একটা বরফ, পানি আর একটা হচ্ছে বাষ্প, ঠিক আছে? তিনটা অবস্থা, এই তিনটা কি অবস্থা। এখন যদি তোমাকে আমি বলি বরফ অবস্থার ভিতরে যদি তোমার -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি নিয়ে আসি, তাহলে এটা কি? একটাই অবস্থা, কিন্তু তার মধ্যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। কত থেকে? -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -1 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি আমি পানির ক্ষেত্রে বলি যে 10 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমি 60 ডিগ্রি সেলসিয়াসের পানি আর 50 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আমি নিয়ে গেছি, তাহলে এইখানে দেখো অবস্থা কিন্তু সেম, অবস্থা হচ্ছে পানি, বাট এখানে কি টেম্পারেচারের পরিবর্তন হয়েছে, 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে গেছে আর 60 ডিগ্রি সেলসিয়াসে গেছে। এখানে তাহলে কি হয়েছে? এখানে হচ্ছে তোমার অবস্থার পরিবর্তন হয় নাই, টেম্পারেচারের পরিবর্তন হয়েছে। আচ্ছা, দুঃখিত, আমাদের হচ্ছে একটু ইন্টারনেট ইস্যুর জন্য হচ্ছে লাইভটা অ্যাকচুয়ালি দুইবার মানে প্রবলেম হয়ে গেছে। তো তোমরা একটু করতে পারো কি, তোমাদের বন্ধু বান্ধব যারা একসাথে ক্লাস করতেছিল সবাইকে একটু মেনশন করে দাও। যেহেতু সাইফ অনেক কষ্ট করে ক্লাসটা গুছাইছে, আমরা চাই বা সাইফও চাচ্ছে যে সবাই যাতে ক্লাসটা করতে পারে, ঠিক আছে? তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর কতক্ষণ লাগবে সাইফ? এই তো মোটামুটি কিছুক্ষণ লাগবে, মানে মেইন টাইপ গুলো কিন্তু এখনো বাকি আছে। হ্যাঁ, মেইন টাইপ গুলো বাকি আছে, তো সবাইকে একটু মেনশনটা করে দাও। আর সবাই আসলে হচ্ছে কি, তারপর শুরু করো। নিতে থাকো, তোমার একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর ক্লাস কেমন লাগতেছে বলো তো একটু? ফিজিক্স ক্লাস কেমন লাগতেছে বলো? আমি আমি একটু কথা বলি নাকি ডিস্টার্ব করলাম? আমি কি ডিস্টার্ব করলাম? বলো। কিছুই শুনতে পাচ্ছ না? শুনতে পাবো না কেন? সাউন্ড তো সব ঠিকঠাক। একটু মেনশন করে দাও কষ্ট করে, এই সবাই মেনশন করো, মেনশন করো একটু দেখি। সাউন্ডের প্রবলেম কেন হবে? আমি কি ডিস্টার্ব করলাম? বলো। এখন সিগন্যাল ঠিক আছে, মানে একটু ইন্টারনেট প্রবলেম হয়ে গেছে, এতদিন হয় নাই, বাট হুটহাট করে আসলে হয়ে গেছিল। ওকে, সাইফ তাহলে কন্টিনিউ করো, তোমরা একদম লাস্ট পর্যন্ত ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটা ভালো আউটকাম পাবে। কারণ এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার ইটস হিউজ ডিফিকাল্ট, আমি তো পড়ছি বুঝছো, আমার কাছে সব থেকে কঠিন চ্যাপ্টার লাগতো এটা। তো এটা ইনশাল্লাহ সহজ হবে, ঠিক আছে? ওকে, সাইফ শুরু করো। ওকে ওকে ওকে, তাহলে চলো। ঠিক আছে, আমি যেই পর্যন্ত গেছিলাম
যে একটা হচ্ছে তাপের দুইটা অবস্থা আছে, মানে তাপের হচ্ছে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন আর একটা অবস্থার পরিবর্তন। তাহলে অবস্থার পরিবর্তনটা কি, এটা আমি আবারও বলতেছি। অবস্থাকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বরফ, আর একটা পানি, আর একটা হচ্ছে কি বাষ্প, বা একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে লিকুইড, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে আর কি ভেপার অর বাষ্প আর কি, যাই হোক বাংলিশ হয়ে গেল। তো তোমরা তো বুঝতে পারছো আমরা এখন বাংলাদেশের বসবাস করি। তো দেখো, তাহলে তিনটা অবস্থা দেখো, একটা হচ্ছে আমি বললাম -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে -1 ডিগ্রি সেলসিয়াসের বরফে আমি নিয়ে আসছি। তাহলে এখানে কি আছে ভাইয়া, এখানে বরফই আছে, বাট এখানে কি হয়েছে, জাস্ট টেম্পারেচার চেঞ্জ হয়েছে। এটাই সেই টেম্পারেচারের পরিবর্তন আর তাপমাত্রার পরিবর্তন, কিন্তু অবস্থা সেম আছে। অবস্থা কি, এখানে বরফই আছে। বাট আমি যদি বলি তোমাকে যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিয়ে গেছি, তাহলে দেখো ভাইয়া এখানে কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় নাই। টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস। বাট এখানে অবস্থার কি পরিবর্তন হয়েছে, ফার্স্টে ছিল বরফ, পরবর্তীতে হয়েছে পানি। তাহলে এইখানে কিসের পরিবর্তন হইলো, জাস্ট অবস্থার পরিবর্তন। সেম জিনিস তোমার বাষ্পের ক্ষেত্রে যদি দেখি, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে আমি নিয়ে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে টেম্পারেচার সেম কত, 100 ডিগ্রি সেলসিয়াস, বাট এইখানে আমার অবস্থার কি পরিবর্তন হয়েছে, ফার্স্টে ছিল পানি, পরবর্তীতে সেটা কোথায় গেছে, বাষ্পে। এই দুইটাই আমি এখানে বলছি। আর আরেকটা নিচে আমি যেটা উদাহরণ দিছিলাম, যে হচ্ছে একটা -5 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 10 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিয়ে যাই, তাহলে এইখানে আমার কি কি চেঞ্জ হবে। ফার্স্টে আমার যাবে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে সেটা যাবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের পানি। তাহলে ফার্স্টে আমার কি হয়েছে, ফার্স্টে আমার টেম্পারেচারের চেঞ্জ হয়েছে, টেম্পারেচারের চেঞ্জ হয়ে তারপরে সেইখান থেকে অবস্থার চেঞ্জ হয়েছে, অবস্থার চেঞ্জ হয়ে আবার টেম্পারেচার চেঞ্জ হয়েছে। এটাই এখানে আমি এক্সপ্লেন করছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের এলএফ আর এলভি, এই দুইটা মান নিয়ে তোমরা অনেকেই প্যারা খাও। তো এই দুইটার মান কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারবা, এটা আমি এনট্রপি ওই টাইপে গিয়ে এটা বুঝাই দিব বা মনে রাখার টেকনিক বলে দিব, ঠিক আছে? তো আশা করি এই স্লাইডে তোমরা বুঝছো। অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। আয় হায় রাকিব, ঠিক আছে ঠিক আছে, এটা তুমি অ্যান্সার দিয়ে দাও। এটা আমি হচ্ছে তোমারটার আগে বলবো নি, তোমার নাম আগে বলবো নি। যতজন আগে অ্যান্সার দিক দিক, কিন্তু তোমার নাম আমি আগে বলবো, সমস্যা নেই। তাহলে দেখো, একটি জলপ্রপাতের পানি 4200 মিটার উপর হতে নিচে পড়ে, ঠিক আছে? কোথায় থেকে, 4200 মিটার উপর থেকে নিচে পড়ে। এখন কি বলছে, জলাশয়ের শীর্ষদেশ ও তলদেশের পানির পার্থক্য কত। এখানে দেখো, জলপ্রপাত, ঠিক আছে, এটা কি, কোনো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, ঠিক আছে? এখানে একটা আমার হাইট দেওয়া আছে, ওকে। আর এখানে আরেকটা কি বলছে, যে শীর্ষদেশ আর তলদেশের মধ্যে পানির যেই পার্থক্য সেইটা, তাহলে এটা আমি কোন সূত্রে বসাইতে পারি, দেখো তো ভাইয়া। যেহেতু আমার হাইট দেওয়া আছে একটা, তাহলে এটা আমি কি ইপি ইজিক্যাল টু ডেল কিউ লিখতে পারি না? তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কি হইতে পারে, ইপি ইজিক্যাল টু এম জি এইচ ইজিক্যাল টু ডেল কিউ। ডেল কিউ সমান আমরা কোনটা লিখবো এখানে, টেম্পারেচারের একটা পরিবর্তন। টেম্পারেচারের পরিবর্তন কোনটায় আছে, সেটা হচ্ছে এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, ওকে। যে এখানে তোমার আমি কেটে দিতে পারি। তারপর এখন ডেল থিটা যেহেতু আমার বের করতে হবে, ডেল থিটাকে আমি এক পাশে রেখে বাকি সবগুলাকে আমি অন্য পাশে নিলাম। তাহলে কি আসে, জি এইচ ডিভাইডেড বাই এস। এখন জি এর মান কত, 9.8 ইন্টু এইচ এর মান কত, এখানে দেওয়া আছে দেখো তো 4200। এস কিসের মান, আপেক্ষিক তাপ, পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত, 4200। এটা এটা কাটা, দেখো 9.8, এটা কি কেলভিন অর সেলসিয়াস। তাহলে পার্থক্য কত আসলো, জলাশয় শীর্ষদেশ আর জলাশয়ের মধ্যে পানির যে এই তাপমাত্রার পার্থক্য, পানির পার্থক্য হবে না, এটা পানির তাপমাত্রার। তাপমাত্রার যে পার্থক্য সেটা কত আসছে, 9.8 কেলভিন, ওকে। এবার হচ্ছে সবার আগে আহমেদ মনির অ্যান্সার দিছে, বাট হচ্ছে আমি সেটা নিতে পারতেছি না। অ্যান্সার দিছে হচ্ছে রাকিব, ওকে, ঠিক আছে। জেরিন রিফা, তারপরে শাম্মী, রহমান, মনির, আর কই, হ্যাঁ রাকিব ফার্স্ট অ্যান্সার দিছে, ফার্স্ট অ্যান্সার দিয়েছে রাকিব।
ওকে ওকে ওকে, দেখো এখন নেক্সটে যাই। তাহলে দেখো 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা হতে পড়ে, পরে কি হয়, তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত। এখানে কি চাইছে, তাপের পরিমাণ চাইছে, ঠিক আছে, আর কিচ্ছু চাই নাই। তাহলে ফর্মুলা কি হবে বলো তো? ফর্মুলা সেম, ইপি ইজ ইকুয়াল টু ডেল কিউ। তাহলে এখন ইপি সমান আমরা কি জানি, এমজিএইচ, যেহেতু এখানে হাইট দেওয়া আছে, ডেল থিটা, সরি থিটা না, ডেল কিউ হবে। ওকে, তাহলে ডেল কিউ ইজিক্যাল টু, এখানে তাহলে কি কি দেওয়া আছে, এমজিএইচ এর মান কি কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, 2 × 9.8 ইন্টু এইচ এর মান কত, 3। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো কত আসে। কিন্তু তার আগে একটা জিনিস দেখো, এটা ক্যালকুলেশন করে কিন্তু জুল আসবে, ঠিক আছে, কিন্তু আমরা জুলে করব না, এখানে কি দেওয়া আছে, ক্যালোরি দেওয়া আছে, আমার কিন্তু ক্যালোরি নিতে হবে। তো এই ক্যালকুলেশনে আমি এইখানে ডিরেক্ট 4.2 দিয়ে ভাগ করে দিই, একবারে অ্যান্সার চলে আসবে, আর আমার ক্যালকুলেশনটাও ইজি হয়ে যাবে। কিভাবে দেখো, 9.8 এর অর্ধেক কত, 4.9 না, আমি ধরে নিলাম যে 4.2, ঠিক আছে, তার মানে কি, এটা দিয়ে আমি যদি এইটাকে কাটি তাহলে এটা আমি ধরে নিছি 2 হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো 2 এর থেকে একটু বেশি হওয়ার কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিছি যে 2, তাহলে এখন দেখো তো গুণ করে কি হয়, 2 2 4, 4 আর 3, তাহলে 12। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি 12 হওয়ার কথা ছিল? না, 12 থেকে একটু বেশি হওয়ার কথা ছিল। এখন আমি অপশনে দেখবো 12 থেকে একটু বেশি কোনটা আছে, এই যে 14.01 ক্যালোরি, এটাই অ্যান্সার। ওকে, এইভাবেই তোমার হ্যান্ড ক্যালকুলেশন ধরে ধরে করতে হবে, ঠিক আছে। এখানে আমি 4 পয়েন্ট কত ধরছি, 4.9 ধরছি। 4.9 ধরার কারণে সেটা 2 হয়েছে, বাট অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি সেখানে আছে হচ্ছে 4.2, মানে এখানে মানটা একটু কম হবে আর উপরে একটু বেশি হবে। তাহলে এই বেশিটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে 12 থেকে একটু বেশি হওয়ার কথা, 12 থেকে একটু বেশি মানে 20 তো হবে না, 24 তো আরোই হবে না, 34 তো আরোই হবে না, তাহলে 12 থেকে একটু বেশি কোনটা হবে, 14.01 ক্যালোরি। ওকে, কি এবারও কি রাকিব অ্যান্সার দিয়েছো ফার্স্টে? ওকে ওকে ওকে, আরিফা খাতুন, তারপরে হাবি, মাহি, মনির, এ এ এ এ, হ্যাঁ, গুড 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 গুড। গুড, তোমরা তো অনেক ফাস্ট। চলো চলো, এটা এখন অ্যান্সার বের করো, এটা কি হবে। দেখো এটার ক্যালকুলেশন আরো ইজি। কি বলছে যে 1.4 কেজি ভরের একটি বস্তু 10.5 মিটার উচ্চতা হতে পারে, কোথায় থেকে, 10.5 মিটার উচ্চতা, পতনের প্রক্রিয়ায় সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হয়। ঠিক আছে, সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হয়েছে, এখন আমার কি করতে হবে, উৎপন্ন তাপ নির্ণয় করতে হবে। এখন অপশনে দেখো তো, এখানেও ক্যালোরি আছে, মানে ক্যালকুলেশন আমি 4.2 দিয়ে আবার করব। তাহলে আমার ফর্মুলা কি জানি, del Q is equal to mgh ডিভাইডেড বাই 4.2 জুল। তাহলে m এর মান কত, m এর মান 1.4 ইন্টু g এর মান হচ্ছে 9.8 ইন্টু h এর মান কত, 10.5 ডিভাইডেড বাই 4.2। সেম জিনিস ভাই, সেম জিনিসই ধরবো, 4.2 দিয়ে 9.2 কে কাটলে, 9.8 কে কাটলে 2, এটা আমি ধরে নিছি, ঠিক আছে। এখন দেখো 14, এখানে 1.4 না ধরে আমি 14 ধরি, তাহলে 14 দুগুণ কত হয়, 28, 28 মানে 2.8 ইন্টু 10.5। তো 10.5 কে যদি আমি 10 ধরি, কোনো সমস্যা আছে? আমি মনে মনে ধরে নিলাম এটা 10, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হওয়ার কথা, 28, মানে 10 যদি আমি ধরি তাহলে এটা ক্যালকুলেশন কি হবে, 28 হবে, ঠিক আছে। তাহলে এই 28 এর আশেপাশে অ্যান্সার তো আমার হওয়ার কথা, 28 এর আশেপাশে কোনটা হবে, 144 কি 28 এর আশেপাশে? না, এই 3.43 ইন্টু 10⁸8 ক্যালোরি, এটা কি আশেপাশে? আরোই না। 34.3, এটা আশেপাশে হইতে পারে। আর 150 ক্যালোরি না, তাহলে অ্যান্সার কোনটা, গ, মানে সি। ওকে,
আচ্ছা, তোমাদেরও নেট ইস্যুর জন্য তোমাদের কমেন্ট আগে আসতেছে না আমার কাছে, ঠিক আছে? তো কারটা আগে আসতেছে আর কি পড়তেছি, তোমরা আবার মাইন্ড করো না, ওকে? চলো 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 চলো, টাইপ 2 আমরা বহু কষ্টের মাধ্যমে পার করছি। টাইপ 2 তে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে বলতে পারো। এখন আমরা টাইপ 3 শুরু করব, ঠিক আছে? একজনের ফার্স্ট কমেন্ট দেখতে চাই যে টাইপ 2 তে কি প্রবলেম আছে কিনা, তাইলে আমি টাইপ 3 তে যাব, যেহেতু তোমাদের সাথে আজকে কথা বলার মতো আর কি এক্সট্রা টাইম নাই, এমনিতে তোমাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছে। হুম হুম হুম, ফার্স্ট পড়াচ্ছি, ওকে? শাম্মী বলতেছে কোনো প্রবলেম নাই। তো চলো এখন আমরা কিসে যাব? টাইপ 3 তে যাব। টাইপ 3 তে, ঠিক আছে? দেখো, টাইপ 3 এর ক্ষেত্রে এখানে যেই স্লাইডটা আছে, ঠিক আছে, এই স্লাইডে যা যা আছে জাস্ট সেটা একবার খালি দেখবা। এই তাপগতীয় প্রক্রিয়া থেকে আর আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ওকে? এইখানে আমি সব অ্যাড করে দিছি এই স্লাইডে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু কথা ছিল তাইলে হবে, টেনশন করিও না, তুমি চিন্তা করিও না। তাইলে দেখো, তাপগতীয় চলক কি কি? পি, ভি, টি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। তাপগতীয় চলক এই তিনটা, যে কোনো একটার পরিবর্তনের জন্য এই তাপগতীয় প্রক্রিয়া হয়ে থাকে, বা একটার স্থির রেখে বাকি দুইটা পরিবর্তনের জন্য এটা হয়ে থাকে। তাহলে এখন দেখো, তাপগতীয় প্রক্রিয়া আমরা কি কি জানি? সমুষ্ণ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, তারপরে হচ্ছে সমচাপ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইখানে দেখো সব আছে। সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া এখানে আমি এই কথার মধ্যেই বুঝতে পারতেছি এর হচ্ছে কি, টেম্পারেচার স্থির থাকবে, ঠিক আছে? সম উষ্ণ, ইনিশিয়াল অবস্থায় টেম্পারেচার যদি টি হয়, ফাইনাল অবস্থাতেও তার টেম্পারেচার কি হবে? টি হবে। তাহলে এখানে টি স্থির। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি? P1 V1 is equal to P2 V2 is equal to K। K এর কি? ধ্রুবক, মানে এই সবগুলা সমান লেখা যায়, ওকে? এটা তোমরা আরেকটা ফর্মুলা জানো, মানে এটা কার ফর্মুলা বলা হয়ে থাকে বলতে পারবে? বয়েলের ফর্মুলা, ঠিক আছে? যেখানে টেম্পারেচার স্থির থাকে আর বাকি দুইটা চেঞ্জ হয়। এর ক্ষেত্রে দেখো, কৃত কাজ তোমাদের লাগবে না, যেহেতু লনের হিসাব আছে, এটা হ্যান্ড ক্যালকুলেশনে দেয় না তেমন একটা, বাট আমি এখানে ফর্মুলাটা লিখে রাখছি যাতে তোমরা একবার দেখতে পারো। তাহলে এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের ফর্মুলাটা কি? nRT লন V2 বাই V1, ঠিক আছে? তারপরে দেখো, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া কথার মধ্যেই আমি বুঝতে পারতেছি যে এর কি আয়তন সমান থাকবে, ওকে? ওকে, দেখো, তাহলে এটা কি কথার মাধ্যমে আমি বুঝতে পারতেছি এখানে কি থাকবে? আমার আয়তন সেম থাকবে। ইনিশিয়াল অবস্থায় যদি আয়তন যদি ভি হয়, ফাইনাল অবস্থায়ও তার আয়তন কি হবে? ভি হবে। তাহলে এখানে ভি স্থির। তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো কেমনে হইলো ভাইয়া? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পি ডি ভি, এটা আমরা জানি, ঠিক আছে? পি ডিভি আমরা জানি, যেখানে ডিভি কি? একটা হচ্ছে পরিবর্তন। যদি তোমার শুরুতেও যদি এই পজিশনে যদি ভি থাকে, একটু পরে বা ফাইনাল অবস্থাতেও যদি ভি হয়, তাহলে এই দুইটার পরিবর্তন কত ভাইয়া? জিরো। ভি মাইনাস ভি জিরো, তাহলে ডাব্লিউ এখানে টোটালটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এটাই এখানে আর কি কৃতকাজ জিরো। তাহলে কি আমি বলতে পারি সময়ায়তন প্রক্রিয়ায় কৃতকাজ কি হয়? শূন্য। তারপরে সমচাপ প্রক্রিয়া, এটাতেও সেম, কথার মধ্যে আমি বুঝতে পারতেছি এখানে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে, ঠিক আছে? তাহলে ভি স্থির, আর এই যে ডাব্লু বা কৃতকাজ পিডিভি, ওকে? আর এই যে সব থেকে আর কি পেঁচানো প্রক্রিয়া, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইখানে আমাদের ফর্মুলাতে অলওয়েজ প্যাচ লাগে, ঠিক আছে? তো এইটাতে তিনটা ফর্মুলা আছে, একটা হচ্ছে P1 V1 গামা, P2 V2 গামা। এখানে দেখো জাস্ট এটা সিম্পল ভাবে ধরো, ঠিক আছে? এটা বয়েলের সূত্র, বয়েলের সূত্র, জাস্ট একটা গামা অ্যাড হয়েছে, P1 V1 গামা, P2 V2 গামা। এইখানে আরেকটা আছে T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1, ওকে? এই ক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে দেখো, ভি এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে গামা, ওকে? এখন ভি আর গামা কিন্তু আমরা অনেকেই আর কি সিমিলার ভাবে লিখে ফেলাই দিই। তো এটা জাস্ট মনে রাখার জন্য ভাই, এটা এক্সট্রা আর কি তোমার মাথার মধ্যে ঢুকানো লাগবে না। যদি তুমি ফর্মুলা এমনিতে মনে রাখতে পারো তো রাখো। এটা দেখো সিমিলার ভাবে লিখতে পারি,
ঠিক আছে, তাহলে এইখানে কি হবে, এই ফর্মুলাতে যে T1 যখন থাকবে সেটা V1 এর উপরে গামা হবে, আর সাথে একটা মাইনাস, তাহলে T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। আর 3 নাম্বার ফর্মুলা বাকি যেটা থাকে, T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, জাস্ট এইটুকুই। আর এই যে কৃতকাজ, যদিও এগুলা সচরাচর আসে না, বাট এমনিতেই যদি তোমাকে এমসিকিউতে দিয়ে দিল যে রুদ্ধতাপীয় ফর্মুলা কোনটা, রুদ্ধতাপীয় কৃতকাজের ফর্মুলা কোনটা, অথবা সমষ্ণর ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কোনটা, অথবা আর কি এই যে সমচাপের ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কোনটা, জাস্ট ফর্মুলাটা যদি দিয়ে দেয় অ্যাটলিস্ট তুমি যাতে আর কি অ্যান্সার করতে পারো, ঠিক আছে, এজন্য এটা দেওয়া। এই তোমরা রাকিব রে কেউ দোষ দিও না, ওর কোনো দোষ নাই। তো আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, এখানে ফর্মুলা নিয়ে আর কারো কোনো ডাউট থাকার কথা না। অ্যাটলিস্ট তোমরা এই স্লাইডটা দেখবা পরবর্তীতে ক্লাস শেষে, যদি তোমরা নোটও না করো অ্যাটলিস্ট স্লাইডটা দেখবা, স্লাইডে একদম সুন্দর করে সব নোট গোছানো আছে, অথবা আমি হ্যান্ড নোট যে তোমাদেরকে প্রোভাইড করব জাস্ট সেইটা দেখবা, ঠিক আছে। এখন দেখো আমরা সিপি আর সিবি এই দুইটা নিয়ে আমরা অনেকেই প্যারা খাই, তো প্যারা খাওয়ার কোনো কারণ নাই। এখন দেখো এখানে গামা কি, গামা হচ্ছে রুদ্ধতাপীয় গ্যাস ধ্রুবক, ওকে। যদি প্রশ্নে আসে যে গামা কি বোঝায় বা গামা অ্যাকচুয়ালি কি, বলতে পারবে যে রুদ্ধতাপীয় গ্যাস ধ্রুবক। এখন এই গামা সমান কি লেখা যায়, সিপি বাই সিবি। এখন সিবি সমান F/2, সিপি ইজিক্যাল টু F/2 প্লাস 1। তোমরা অনেকেই অন্যভাবে মনে রাখো, লব প্লাস হর, এইভাবে অনেক প্যাচ মারো, তোমরা চাইলে ওইভাবে মনে রাখতে পারো, বাট এইভাবে আশা মনে হয় যে তোমাদের কাছে আরো বেশি ইজি হওয়ার কথা। এখন দেখো এফ কি, এফ হচ্ছে তোমার ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, ঠিক আছে, স্বাধীনতার মাত্রা। এটা আমরা হচ্ছে আদর্শ গ্যাস চ্যাপ্টারে আর বেশি ডিটেলসে দেখি। তো স্বাধীনতার মাত্রা দুই ভাবে লেখা হয়, একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে কি মৌলিক, সরি ঘূর্ণয়ন, ঘূর্ণন আর কি, একটা রৈখিক আর একটা হচ্ছে ঘূর্ণন। তো রৈখিক অলওয়েজ 3, ঠিক আছে, সবগুলা পরমাণু গ্যাসের ক্ষেত্রেই রৈখিক 3, বাট ঘূর্ণনের চেঞ্জ হয়। তো এটা মনে রেখে দিও, যদিও এত ইয়া লাগবে না, তোমরা যদি এমনিতেই মনে রাখতে পারো তো ভালো। এখন 1 পরমাণুকের ক্ষেত্রে ঘূর্ণন হয় হচ্ছে 0, ঠিক আছে, 1 পরমাণুকের ক্ষেত্রে ঘূর্ণন হয় 0। তারপরে হচ্ছে তোমার দ্বি পরমাণুকের ক্ষেত্রে হয় 2, আর 3 পরমাণুকের ক্ষেত্রে হয় হচ্ছে 3। তো যখন লেখা হয় তখন এফ ইজিক্যাল টু রৈখিক প্লাস ঘূর্ণন একসাথে লেখা হয়, তাহলে যখন এক পরমাণুক হবে তখন কি হবে, 3 প্লাস 0 মানে 3। আবার যখন তোমার দ্বি পরমাণুকের ক্ষেত্রে হবে তখন 3 প্লাস 2 5। আবার যখন ইয়ার ক্ষেত্রে হবে 3 পরমাণুক বা বহু পরমাণুকের ক্ষেত্রে হবে তখন 3 প্লাস 3 আর ইজিক্যাল টু সি। যদি বুঝতে না পারো মাথার মধ্যে চাপ নেওয়ার দরকার নাই, জাস্ট চিল, এত এত চাপ নেওয়া লাগবে না। তাহলে সিভি সমান কি লেখা যায়, ডিগ্রি অফ ফ্রিডমের জাস্ট 2 দিয়ে ভাগ। আবার সিপি ইজিক্যাল টু কি লেখা যায়, 2 দিয়ে ভাগ, তার সাথে আমি এক এক্সট্রা করে 1 যোগ করব, ঠিক আছে। এখন দেখো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই যে এখানে আমি বলে দিছি ডিগ্রি অফ ফ্রিডম কত, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখো ডিগ্রি অফ ফ্রিডম কত, 3। তাহলে 3 যদি হয় তাহলে সিভি কি লেখা যায়, F/2 ইজিক্যাল টু কি লেখা যায়, তাহলে 3/2, নো ডাউট। তাহলে সিপি এটা কি লেখা যায়, F/2 প্লাস 1, মানে দেখো তো 3/2 প্লাস 1। আচ্ছা তোমরা এই ক্যালকুলেশন ইজিলি করতে পারো, থ্রি বাই টু প্লাস 1 ইজিক্যাল টু কত, আবার 5/2 প্লাস 1 ইজিক্যাল টু কত। এটা তোমরা কিভাবে করো, জাস্ট বেশি কিছু না, নিচে এই যে এখানে নিচে যেটা থাকবে সেটাই, আর উপরে নিচে আর উপরের দুইটা মিলে মানে লব প্লাস হর, কি বললাম, নিচে যেটা থাকবে সেটাই 2, আর উপরে হবে 3 প্লাস 2। এখানেও সেম, নিচে যা থাকবে তাই, উপরে কত হবে তাইলে 5 2 7। এই ক্যালকুলেশন গুলা মানে প্লাস 1 এর ক্যালকুলেশন, ঠিক আছে, এত ইয়া নেওয়ার দরকার নেই। ওকে ওকে ওকে, আশা করি তোমরা পারো এটা।
তো দেখো সিপি তাহলে কি লেখা যায়, f/2 প্লাস 1 মানে 5/2। আর গামা সমান আমরা কি জানি ভাইয়া, গামা সমান আমরা জানি সিপি ডিভাইডেড বাই সিভি। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করে দেখো পরে আসে 5/3 যেটা সমান 1.66 লেখা যায়। ওকে, তারপরে দ্বিপরমাণুকের গ্যাসের ক্ষেত্রেও সেম, যদি আমার f যদি আমি বের করতে পারি, মানে বুঝতে পারি, তাহলে বাকিগুলো আমি এমনিতেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, শেষে যায় গামা এর মান কত, 7/5 অর 1.4। তারপরে আবার সেম ডিগ্রি অফ ফ্রিডম বহু পরমাণু বা ত্রিপরমাণুকের ক্ষেত্রে 6, তাহলে সিবি এর মান 3, কিভাবে 3, f/2। আর সিপি এর মান তাহলে কত, এই যে 3 এর সাথে আমি জাস্ট 1 যোগ করছি, তাহলে কত 4। আর গামা এর মান তাহলে কত আসে, 4/3 অর 1.33। হুম 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 হুম, ক্লাস 8-এ শিখাইছে, গুড। ক্লাস 8-এর পড়াও দেখো আবার পড়া লাগে। ওকে ওকে, আশা করি এটা বুঝছো। আর আরেকটা হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু, কই লিখে দিই এটা, আচ্ছা এইখানে লিখি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখান থেকে আমি কি বলতে পারি ভাইয়া, আর কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত, 8.314, এটাই সচরাচর ধরা হয়। তো এইখানে দেখো কি আছে, 8.314, এটা কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় আর এই ফর্মুলা যদি সত্যি হয়, তাহলে এইখান থেকে আমি বলতে পারি না যে সিপি এর মান বড় সিবি এর থেকে। তাহলে সিপি এর মান যখন সিবি এর থেকে বড় হইছে, তখন দুইটার ভিতরে যদি আমি মাইনাস করি, তাহলে তো আর এর মান পজিটিভ। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, যে সিপি ইজ গ্রেটার দেন সিবি। ওকে, আশা করি বুঝতে পারছো। এই স্লাইডে কারো কোনো প্রবলেম থাকার কথা না, বুঝাইতে পারছি। তো এই যে এখানে দেখো এটা লেখাই আছে যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সেটা কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তারপরে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই যে এইখানকার সেই আর 8.314, এক একটা এককে এক এক মান। তারপরে সিপি 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 সমান এই যে গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এটা লেখা যায়। আবার সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এটা অনেক সময় এমসিকিউ তে দিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য এটা এখানে আমি লিখে রাখছি। বেশি কিছু না, যখন সিপি থাকবে তখন আর এর সাথে জাস্ট গামা গুণ হবে, আর যখন সিপি থাকবে গুণ হবে না, জাস্ট এইটুকুই। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই ম্যাথটার অ্যান্সার কি আগে দেয় দেখি, রাকিব দেয় না অন্য কেউ দেয়? এই ম্যাথটা তোমরা, এই ম্যাথে তোমরা একটা প্যারা খাবা, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে যায়, সেটা আমি দেখা দিব এইখানে। ওইটা দেখানোর জন্যই মূলত এই ম্যাথটা আমি রাখছি। আরেকবার রিপিট করব কোনটা, সিপি মাইনাস সিভি এরটা, এইটা। দেখো ফর্মুলা কি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, যেটা এখানেও লেখা আছে যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, যে এখানে আর কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, যার মান কত, 8.314। এখন যদি এই ফর্মুলাটা সত্যি হয়ে থাকে, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এইখানে যে যে পজিটিভ মান আসছে না, এটার সামনে কি পজিটিভ আছে না, তাহলে এটা পজিটিভ কখন হবে, যখন সিপি এর মানটা বড় হবে। সাপোজ সিপি এর মান ধরো আমি ধরলাম 2, আর সিবি এর মান যদি 3 আমি ধরি, তাহলে এইখানে কি নেগেটিভ একটা মান চলে আসবে না? বাট এখানে কি নেগেটিভ আছে না, এখানে কি আছে, পজিটিভ আছে। তাহলে অবশ্যই আমার এইখানের মানটা বড়। এখানে ধরো 4-3, যার দরুন এখানে পজিটিভ হয়েছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে সিপি এর মান সিবি এর থেকে বড়। আশা করি এবার বুঝতে পারছো কি বুঝাতে চাইছি, যে এইখানে সিপি ইজ গ্রেটার দেন সিবি। ওকে ওকে ওকে, ওকে। দেখো তাহলে কি আসে, 25°C তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ হিলিয়াম গ্যাসকে হঠাৎ সংনিমিত করে আয়তন অর্ধেক করা হলো। সংনিমিত করে কি করছে, আয়তন অর্ধেক করছে। চাপ কত বা চূড়ান্ত চাপ কত চাইছে, তাহলে এইখানে দেখো P1 কত দেওয়া আছে। এখানে P1 কোনটা, এই যে বায়ুমণ্ডলীয় চাপ, এটা পূর্বের আর কি 25°C, এটা আমি ধরলাম কত 1।
এখানে কত, P1 হচ্ছে 1। ওকে, হিলিয়াম গ্যাস কি এক পরমাণু, তাহলে এখানে গামা এর মান কত, 1. এক পরমাণুকের ক্ষেত্রে কত হয়, 1.67 ইজ ইকুয়াল টু 1.67। অথবা আরেকটা কি আসে, আরেকটা হচ্ছে যদি ইয়াতে হিসাব করি, আমি ভগ্নাংশে হিসাব করি, তাহলে সেটা কত, 5/3। 5/3, ঠিক আছে। এখন আয়তন এখানে কি করছে, অর্ধেক করছে, মানে ফার্স্টে যে V1 ছিল তার অর্ধেক, ঠিক আছে, এখানে কি অর্ধেক করছে, হাফ। এখন আমি ফর্মুলাতে যাই, ফর্মুলা আমরা কি জানি, সলিউশন P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা, এটাই তো ফর্মুলা, তাই না? তাহলে এখন দেখো আমার এখান থেকে কি বের করতে হবে, চূড়ান্ত চাপ বের করতে হবে। P2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমার বাকিটা অন্য পাশে নিয়ে আসি, P1 V1 ডিভাইডেড বাই V2 গামা। তাহলে P2 এর মান কত, 1। আর এখানে কি V1 বাই V2, এটা কি করছে, অর্ধেক করছে। অর্ধেক করছে মানে এইখানে নিচে কি হাফ, মানে এই V2 এর হাফ, ঠিক আছে। তাহলে সেটা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। তাহলে এখন আমি উপরে উঠাই দিই 2 ইন্টু, এখন গামা এর মান কত, 5/3। 5/3 ভাই, এই ক্যালকুলেশন আমি কিভাবে করব, আমি পারি না। তো চলো দেখি, 2 টু দি পাওয়ার 5 1/3, এটা তো আমি লিখতেই পারি, তাই না? আমাদের হচ্ছে আর কি সূচক লগারিদমের ফর্মুলা আমাদের জানা আছে, যে এখানে 5 এখান থেকে নিয়ে আসে আমি জাস্ট 2 এর উপরে রাখতে পারি। তাহলে এখানে যদি আমি 2 টু দি পাওয়ার 5 করি তাহলে কত আসে, মানে 2 কে 5 বার গুণ করছি, তাহলে কত আসে, 32। আর এই 1/3 মানে কি, √3, মানে 3 রুট আর কি, এটা। এখন এটা আমি কিভাবে বের করব, দেখো তো, এটার আমি একটা মান বের করতে পারি না, যে 3 এর উপরে যদি আমি 3 করি তাহলে কত আসে, 3 এর উপরে যদি আমি 3 করি তাহলে, মানে 3 এর উপরে যদি আমি কিউব করি তাহলে 3 3 9, 3 9 27। আবার আরেকটা কত, 4 এর উপরে যদি আমি কিউব করি তাহলে কত আসে, 4 4 16, 16 4 16 64, ঠিক আছে। এখন দেখো 32, এটা কি এই 27 আর 64 এই দুইটার মাঝে না, মানে 3 আর 4 এর উপরে যদি আমি এই টু দি পাওয়ার 3 অর কিউব করি, তাহলে এই দুইটার উপরে কিউব করলে যেই মানটা আসে তার মাঝামাঝি একটা মান হবে 32, তাই না? তাহলে আমি কি বলতে পারি, এটা 27 এর কাছাকাছি, বাট 64 থেকে অনেক দূরে। তাহলে এটা আমি 3.1 অর সামথিং আমি ধরতে পারি, ধরলাম আমি 3.1। ওকে, এখন আমার যদি অপশনে 3.12 অর 21 অথবা এরকম 3.1 এর কাছাকাছি যেই মান থাকবে সেটা দেখায় দিব, ঠিক আছে। এই ম্যাথটা আমি জাস্ট রাখছি এটাই বোঝানোর জন্য যে এই হ্যান্ড ক্যালকুলেশন গামা এর মানগুলা তোমরা কিভাবে বের করতে পারো। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। মাহি বলছে 3 পয়েন্ট সামথিং, ওকে ওকে। দ্বি পরমাণুক আর এক পরমাণুকের যে মানটা বোঝাতে চাইছো সেটা না? আচ্ছা থাকো, এটা আবার মানে এটা যদি আমি বুঝাতে যাই আবার রিপিট করতে হবে, তো অনেকের আবার প্যারা হয়ে যাবে। তো আমি এটা তোমাকে আমি ক্লাসের লাস্টে যে আমি তোমার এটা বুঝা দিব নি, আবার সবাই আগে এটা কমপ্লিট করায় বিদায় দিয়ে দিই, তারপরে তোমারে আমি ক্লাসের লাস্টে বুঝাই দিচ্ছি। দেখো, একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতরে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটা হলো কি বলতো, এখানে কিন্তু আমার আয়তনের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, টায়ারের কিন্তু আয়তনের চেঞ্জ হচ্ছে না, যে একটা নির্দিষ্ট আয়তন আছে সেটাই। তাহলে এটা কি হবে, ধ্রুব আয়তন প্রক্রিয়া। অনেকেই আমরা ভুল করে ফেলাই, এটা হচ্ছে কি করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া দিয়ে দিই। ভাইয়া না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হওয়ার জন্য আমার প্রশ্নে, সহজ ভাষায় মনে রাখবে যে প্রশ্নে হঠাৎ অথবা আকস্মিক এই ধরনের কোন টার্ম লেখা থাকবে, ঠিক আছে। যে এই যে একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারে হঠাৎ ফেটে গেল, এই যে হঠাৎ বা আকস্মিক ভাবে ফেটে গেল, তখন তাহলে কি প্রক্রিয়া হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝছো? যদি এরকম হঠাৎ বা আকস্মিক টার্ম থাকে তাহলে সেটা রুদ্ধতাপীয়, আর যদি ধীরে ধীরে প্রক্রিয়া হয় তাহলে সেটা সমষ্ণ প্রক্রিয়া। এই দুইটাই হচ্ছে রুদ্ধতাপীয় আর সমষ্ণের মধ্যে আর কি ডিফারেন্স করে, যেহেতু ফর্মুলা একই। দেখো তো তোমার এই যে এই কোশ্চেনটাই দেখো, ফার্স্টে এই যে দেখো হিলিয়াম গ্যাসকে হঠাৎ সংক্রমিত করে, তাহলে এইখানে তাহলে কি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হইছে?
ওকে, এই যে দেখো অক্সিজেন গ্যাসের গামা এর মান কত। অক্সিজেন গ্যাস কিভাবে থাকে, O2, O2 তে থাকে। তাহলে O2 এই যে 2 পারমাণবিক বা 2 পরমাণু গ্যাস, 2 পরমাণু গ্যাসের ক্ষেত্রে কত, 1.4। তারপরে আর কি কি হইতে পারে দেখো তো, আরো যদি আমি লিখি কার্বন ডাই অক্সাইড, এই যে এটা কয়টা পরমাণু, 3 পরমাণু আর বহু পরমাণু, তাহলে এই ক্ষেত্রে কত, 1.33। আবার যদি আমি দেই হচ্ছে পানি H2O, এই ক্ষেত্রে কত, 1.33। আবার হিলিয়ামের ক্ষেত্রে কত আসে, হিলিয়াম 1 পরমাণু, এটা আমরা তো দেখাইলামই, 1.67। আবার যদি হচ্ছে আমি কি দেই, অক্সিজেন তো দিয়েছি, তারপরে আর কি দেওয়া যাইতে পারে, হাইড্রোজেন 2 আমি দিলাম, এটা কত, দ্বিপরমাণু, তাহলে দ্বিপরমাণুকের ক্ষেত্রে কত, 1.4। বোঝা গেছে? এরকম জাস্ট পরমাণু দেখে আমার বুঝতে হবে যে সেটার গামা এর মান কত। দেখো নেক্সট, এটা দেখি আগে কে অ্যান্সার দিতে পারে। টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর আয়তন আর চাপ দ্বিগুণ হয়। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত? ভাই এটা বেশি কিছু না, জাস্ট একটা আর কি ম্যাজিক ফর্মুলা দিয়েই করা যাবে। সেটা কি ম্যাজিক ফর্মুলা? যেই ফর্মুলা দিয়ে আমি সবগুলার মান বের করতে পারবো। V1 ডিভাইডেড বাই T1 P2 ডিভাইডেড বাই T2, যেখানে আমার কিসের মান চাইছে, T2 এর মান চাইছে। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করি বা T2 কে যদি আমি এক পাশে নিয়ে আসি, দেখো তো T2 কে আমি এক পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কি হয়ে যায়, P2 ডিভাইডেড বাই V2 ডিভাইডেড বাই এই দুটাকে নিচে P1 V1 ইন্টু T1। এখন P2 এটা কি করছে, দ্বিগুণ হয়েছে, মানে পূর্বের দ্বিগুণ হয়েছে। V2 ও কি হয়েছে, পূর্বের দ্বিগুণ হয়েছে, তাহলে সবগুলাই 2 গুণ, 2 ইন্টু T1। তাহলে কত হয় ভাই, 4T1, মানে পূর্বের 4 গুণ। পূর্বের 4 গুণ কই আছে, এই যে 42। ঠিক আছে, কোনো ডাউট নাই। 1.33। আরে এনামুল কি অবস্থা? সরি, সি হবে, আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে আমাদের হচ্ছে টাইপ 3ও কমপ্লিট। এখন আমরা কোথায় যাব, টাইপ 4-এ যাব। ঠিক আছে, তো বলো এর আগেরটায় তোমাদের কোনো প্রবলেম ছিল? হ্যাঁ, দেখো নাই, দেখো 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 দেখো, সরে আসি, দেখো হয়তো, নয়তো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে আর কি দেখতে পারবা। আমি কি আমার মাথাটা তাহলে কি কেটে ফেলবো? দেখা হয়েছে রাকিব তোমার? আশা করি দেখতে পাইছো। তোমরা ক্লাস করতে আসে এরকম কত সময় হবে, এরকম বলো কেন? ওকে ওকে ওকে, এখন দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যাচ্ছি। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, এটা আমরা সবাই জানি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, যেইখানে ডিকিউ কি, এটা হচ্ছে তাপের পরিবর্তন, ডিইউ কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অন্তস্থ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ কি এটা হচ্ছে কৃত কাজের পরিবর্তন। ঠিক আছে, এখানে এই দুইটা পয়েন্ট তোমরা নিজেদের নাম ভুলে যাবে, বাট এটা ভুলবা না। ঠিক আছে, একটা কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা মেনে চলে, আর আরেকটা হচ্ছে কাজ আর তাপের মধ্যে এই দুইটা সম্পর্ক। ঠিক আছে, এখন দেখো কখন কখন পজিটিভ হবে, তাপের শোষণ হইলে পজিটিভ হবে, কাজ হইলে পজিটিভ হবে, আর অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইলে পজিটিভ হবে। এটা তোমরা চাইলে তোমরা অনেকে পানি গরম করছো না, চা গরম করছো না, সেটা দিয়ে মনে রাখতে পারো। যে ধরো এইটা হচ্ছে সেই কেটলি, ঠিক আছে, এইখানে তুমি হিট দিচ্ছ, এখানে হিট দিচ্ছ, ভিতরে পানি আছে। ঠিক আছে, এই যে এই হিট দেওয়ার ফলে এই কেটলিটা হচ্ছে তোমার সিস্টেম। যদি তুমি এখানে হিট দাও তাহলে কি, এই সিস্টেমে তুমি কি করতেছো, তাপ দিচ্ছ। যখন তাপ দিবে তখন পজিটিভ হবে। এটা কিন্তু সিস্টেম কর্তৃক তাপ শোষণ, সিস্টেম তাপ শোষণ করতেছে, বাট পরিবেশ তাকে তাপ দিচ্ছে। পরিবেশ তাপ দিচ্ছে আর সিস্টেম সেটা শোষণ করতেছে। তাহলে যখন সিস্টেম কর্তৃক সেটা শোষিত হবে, তাহলে সেই ক্ষেত্রে ডিকিউ কি হবে, পজিটিভ।
আবার দেখো যখন তুমি এই ভিতরে তাপ দিচ্ছ, তারপরে কি হবে, ভিতরকার পানির যে অণুগুলো আছে সেগুলা কি ছুটাছুটি শুরু করবে। তার মানে কি তাদের অন্তস্থ শক্তি আর কি বৃদ্ধি পাবে। এই যে তাদের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইলে কি হবে, পজিটিভ। তারপরে আবার কাজ হইলে, মানে সিস্টেম কর্তৃক কাজ হইলে, সিস্টেম থেকে তোমার হচ্ছে যদি এটা প্রসারণ হয়, তুমি পানি যখন গরম করবে দেখবে পানি কিছু দূর উপরে উঠে, তাহলে কি এই যে আয়তনের যে একটা প্রসারণ হইলো, এই প্রসারণ হইলেও পজিটিভ। আবার সিস্টেম যদি কাজ করে পরিবেশের উপরে তাইলেও সেটা পজিটিভ। বাট পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে, মানে বাইরে থেকে যদি তোমার উপরে কেউ যদি ঢালে কিছু, তাইলে তোমার সেটা হবে না, সেটা নেগেটিভ হয়ে যাবে। আর বাকি সবগুলাই এর বিপরীত গেলেই তো নেগেটিভ, তাই না? যে তাপের বর্জন কোথায় থেকে, যখন সিস্টেম কর্তৃক সেই তাপের বর্জন হবে কোথায়, পরিবেশে। সিস্টেম কর্তৃক যদি পরিবেশে বর্জন হয় তাইলে সেটা নেগেটিভ। আবার পরিবেশ যদি কাজ করে কার উপরে, পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে তাহলে সেটা নেগেটিভ। আবার অন্তস্থ শক্তি হ্রাস পাইলে এই যে বিপরীত গুলাই নেগেটিভ। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা অনেক সময় চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কমেন্ট গুলো অনেক পরে আসতেছে। আর তোমাদের এক একজন এক এক টাইমে যদি কমেন্ট করো না, তো ওটা হচ্ছে কারটা আগে আসতেছে কারটা পরে যাচ্ছে, এটা বোঝা যায় না। নেট প্রবলেম, পুরাটাই নেট প্রবলেমের জন্য। আব্দুস সামাদ, হ্যাঁ ওটা আমিও আগে ঢাবি বলতাম, বিইউ। তো চলো দেখো কি বলছে, যে একটি সিস্টেম গ্যাসের চাপ কত দেওয়া আছে, 10 × 10⁵ প্যাসকেল স্থির রেখে 600 কিলো জুল তাপশক্তি সরবরাহ করা হলো। এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন 1.5 মিটার কিউব থেকে সেটা ধীরে ধীরে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হয়। তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তির মান কত? ঠিক আছে, জাস্ট মাথা ঠান্ডা করে আমি এখানে আগে ফর্মুলাটা দেখি। কি ফর্মুলা আমরা কি জানি, ডিকিউ ইজিক্যাল টু ঢাবি প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, মানে ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, এখন দেখো এই ডিডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, ডিইউ প্লাস পি ডিভি। এটা তো লেখা যায় তাই না, যেখানে পি এর মান দেখো দেওয়া আছে কত, এই যে এটা কি পি, তারপরে 600 কিলোজুল, 600 কিলোজুল এটা কি ডি কিউ, তারপরে আর কি দেওয়া আছে 1.5 মিটার কিউব। এটা যদি আমার হচ্ছে ইনিশিয়াল অবস্থা হয়, ইনিশিয়াল ভিআই, এটা হচ্ছে ভিআই। আর ফাইনাল কত, 1.5 মিটার কিউব পরে হইছে, মানে ভি ফাইনাল। তাহলে 2 থেকে 1.5 যদি আমি বাদ দিই মানে 1.5, তাহলে কত হয় 0.5। তাহলে এখন আসো ক্যালকুলেশনে, ডি ইউ ইজিক্যাল টু ডি কিউ মাইনাস পি ডিভি। যেখানে ডি কিউ এর মান কত আমার দেওয়া আছে, ডি কিউ এর মান দেওয়া আছে হচ্ছে 600 কিলোজুল, 600 কিলোজুল মাইনাস পিডিভি। পি এর মান কত দেখো তো, 10 × 10⁵। তাহলে 10 × 10⁵। ওকে, তারপরে এখন দেখো পরিবর্তনটুকু কি এখানে আমার আবার দেখায় দেওয়া লাগবে ভাইয়া এমসিকিউ এর ক্ষেত্রে? এখান থেকে তো আমি এমনিতেই বুঝতে পারি 2 মিটার কিউব থেকে 1.5 যদি আমি বাদ দিই তাহলে সেটা কত হয়, 0.5 হয়। তাহলে এখানে আমি লিখে দিলাম 0.5। আচ্ছা 0.5 মানে কি, অ্যাকচুয়ালি হাফ না, মানে অর্ধেক। তাহলে এই অর্ধেক, এই হাফ দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হয় 5। ওকে, এখন দেখো 600 কিলোজুল, এখানে কিন্তু আমরা ভুল করি, এটা হচ্ছে 600 কিলোজুল আর এখানে আছে কিন্তু জুলে। ঠিক আছে, তো এখন দেখো 5, এখানে আমি 5 লিখলাম। এখন এইখানে যদি আমি কিলোজুল করতে চাই তাহলে 10 টু দি পাওয়ার আমার কিসে নিতে হবে, 3 তে নিতে হবে। মানে এখানে 5 × 10⁵ আছে। এখন এইটা কিসে আছে, জুলে আছে। তাহলে এটাকে আমি কিলো জুলে নিতে চাচ্ছি। তাহলে এটাকে যদি আমি কিলো জুলে নিতে চাই তাহলে এখানে আমার কি করতে হবে, 10⁵ কে আমার 10⁵ করতে হবে। তাহলে এখানে যদি আমি 10⁵ করি তাহলে আর বাকি দুইটা শূন্য, মানে আর বাকি দুইটা শূন্য কই যাবে, আর বাকি দুইটা শূন্য কই যাবে, এইখানে। তাই তো, এটাই তো হওয়ার কথা, তাই না? তাহলে দেখো কি আসে, 10⁵ যদি আমি নিয়ে আসি তাহলে এখানে বাকি দুইটা শূন্য চলে আসবে। এইভাবেই তো আর কি ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে এটার অ্যান্সার কত বলো তোমরা? এটার অ্যান্সার তো 550 হওয়ার কথা, 10⁵। অথবা তোমরা চাইলে এই যে এই 600 কিলোজুলকে তোমরা হচ্ছে 10⁵ করতে পারো। আর এইখানে 10⁵ প্যাসকেল, তাহলে এখানে 0.5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 5 হইলো, 10⁵ হইলো।
মানে 10⁵ হইলো। তাহলে এটাকে যদি আমি এখন কিলো জুলে নিয়ে আসি, তাহলে 50 ইন্টু 5, 500 তো হওয়ার কথা না, এখানে 50 হওয়ার কথা। দেখো তো ক্যালকুলেশনে কোথাও মিস্টেক গেল কিনা। 10⁵ 0.5। আচ্ছা দেখো, এটার হচ্ছে তোমার কোশ্চেনে মিস্টেক আছে, বুঝছো? এখানে 1.5 1.0 হবে। এটা কি হবে? এই যে এটা 1.0 হবে, ঠিক আছে? এখানে এটা 10 হবে না। তাহলে এটা যদি 1.0 হয়, তাহলে এইটাকে যদি আমি 10 করি ফার্স্টে, তাহলে এখানে কত আসবে? 4। বুঝছো? এখানে এখানে কিসে ছিল মিস্টেক? এটা হচ্ছে কোশ্চেনে মিস্টেক ছিল। এটা 1.1 ইন্টু 10⁵, 10 ইন্টু 10⁵ না, এই জন্য তাহলে এখানে 1.0 ছিল, ঠিক আছে? 1.0 ছিল, আর এখানে 10⁵ ছিল। যদি আমি এটাকে 10 লিখি, তাহলে এখানে 10⁴ হয়ে গেল আমার। কত হইলো? 10⁴। তাহলে এই 10⁴ থেকে যদি আমি 10⁵ করি, তাহলে এইখানে আমার কি হবে অ্যাকচুয়ালি? 5 ইন্টু মানে 50, 50 ইন্টু 10⁵। আমি এখানে 500 ধরেও করতে পারতাম, কিন্তু আমার এই যে অপশনে যায় হইতো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা এটা 1 ধরেই করো। তাহলে 10⁵ তাহলে কত আসলো? 50 ইন্টু 10⁵। আর 10⁵ সমান কি? কিলো জুল না? তাহলে 600 মাইনাস 50 কিলো জুল। তাহলে টোটালটাই এখন আমার কিলো জুলের হিসাব, 550 কিলো জুল। এটাই আনসার। ওকে ওকে ওকে, বুঝা গেছে? হ্যাঁ 550 হবে। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ 100 হইতো, কারণ ওই যে ওইখানে হচ্ছে তোমার প্রিন্টিং মিস্টেক ছিল, ওটা 1.0 হইতো, ঠিক আছে? 1.0 দাও তাহলে 100, আর যদি সেটা হচ্ছে, সরি, সেটা যদি তোমরা 10 ইন্টু 10⁵ ধরো তাইলে 100, আর যদি সেটা 1.0 ধরো তাইলে সেটা 50। হ্যাঁ জেরিন রিফা, এটাই আমি বললাম যে এইখানে তোমার আর কি প্রিন্টিং মিস্টেক ছিল, ঠিক আছে? এখানে আর কি টাইপিং মিস্টেক যেটা বলে, টাইপিং মিস্টেক ছিল। এখানে 10 ইন্টু 10⁵ দিছে, যদি তোমরা 10 ইন্টু 10⁵ ধরে করো তাহলে 100 হবে। আর এটা আসলে যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নতে এখানে 1.0 ছিল, ঠিক আছে? 1.0 যদি ধরো তাহলে সেটা 550 হবে। ওকে, আমি এখন কথা বললাম, তোমার কাছে 2 মিনিট পরে যাবে, তখন তোমরা 2 মিনিট পরে আবার রিয়াকশন দিও, ঠিক আছে? এই তো নেটের অবস্থা। তো দেখো দেখো, আগের টাইপে কারো কোনো প্রবলেম আছে? আমরা জাস্ট আর 2টা টাইপ দেখবো, আর 2টা টাইপ দেখলেই আমাদের শেষ। তারপরে তোমরা যে মুড়ি খাও। বলো, আর কোনো প্রবলেম আছে তোমাদের ওই টাইপে? বলো বলো, জাস্ট একজনের কমেন্ট দেখবো যে প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাইলে আমি এটাতে চলে যাব। এখন ইঞ্জিন স্টার্ট করতে হবে। এমনিতে তোমাদের অনেক লেট হয়ে গেছে, এখন ইঞ্জিন স্টার্ট করে তাড়াতাড়ি আর কি শেষ করে দিব। নো প্রবলেম ভাইয়া। এই প্রতিবার সাম্মি কেন ফাস্ট বলে যে ভাইয়া প্রবলেম নাই? তোমার সাম্মি, তোমার নেট কি ফাস্ট নাকি অনেক? এখন রাকিব আবার বলবে যে ভাইয়া আমার কমেন্ট দেখে না। নাই ভাইয়া ক্লিয়ার। ফাতেমা তুজোরা, আচ্ছা ঠিক আছে। জেরিন রিফা অল ওকে 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 ওকে। শ্রুতি ঋতু, হ্যাঁ ক্লিয়ার। ওকে নোপ মাহি, ওকে ক্লিয়ার। এই যে রাকিব বলছে ক্লিয়ার, ঠিক আছে, রাকিব ক্লিয়ার বলছে মানে ক্লিয়ার। এখন দেখো, ইঞ্জিন সংক্রান্ত আমরা কোথায় চলে আসছি? এখন আমরা ইঞ্জিন স্টার্ট করতে চলে আসছি। তো ইঞ্জিন স্টার্ট করার ক্ষেত্রে ফার্স্টে আগে আমার দেখতে হবে কি গৃহীত তাপ, সেটা কি ধরছে? Q1 ধরছে। তোমাকে যদি আমি ছোট্ট একটা চিত্রের মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে এইটা ধরো তাপ উৎস, তাপ উৎস। ওকে, এইখান থেকে তাপ কি হইছে? বের হইছে, বের হয়ে এটা হচ্ছে আমার সেই ইঞ্জিন। আমি জাস্ট ইএনজি লিখছি, এটাকে তোমরা ইংলিশ ভাইবো না, ঠিক আছে? এটা ইঞ্জিন ভাবো। এইখান থেকে গিয়ে সেটা কি হবে? তাপ গ্রাহক। এটা কি? তাপ গ্রাহক। এখান থেকে তাপ, এই যে তাপ উৎস থেকে আমার হচ্ছে Q1 পরিমাণে তাপ ইঞ্জিন গ্রহণ করে, ঠিক আছে? তাহলে ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ কত? Q1। আর ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ কত? Q2, ঠিক আছে? যেটা সে কোথায় বর্জন করে? তাপ গ্রাহকে বর্জন করে। আর তাপ উৎস কি করে?
ইঞ্জিন কি করে, তাপ উৎস থেকে Q1 পরিমাণে তাপ সে আর কি গ্রহণ করে। এখানে আমি টোটালটাই ইঞ্জিন নিয়ে কাজ করব, ঠিক আছে। ইঞ্জিন কি কি করছে সেটা দেখবো। ইঞ্জিন কি করছে, তাপ উৎস থেকে Q1 পরিমাণে তাপ গ্রহণ করছে, আর সেটা তাপ গ্রাহকে Q2 পরিমাণে বর্জন করছে। আবার যদি তোমার এইখানে, আচ্ছা কার্নো ইঞ্জিনে পরে যাচ্ছি, তো যদি গৃহীত তাপ সে হচ্ছে Q1 নেয়, বর্জিত তাপ যদি সে Q2 করে, এখন দেখো তো ভাইয়া এখানে আমার কি একটা কাজ করছে না, যে ইঞ্জিন যদি তাপ উৎস থেকে Q1 পরিমাণে তাপ নেয় তাহলে সে তো একটা কাজ করবে, তাই না? ইঞ্জিন আমি চালাবো কেন, আমার কাজের জন্য, তাহলে সেখানে সে কি করবে, একটা ডাব্লু পরিমাণে কাজ করবে। এখন এটার পরিমাণ কত, এটার পরিমাণ হচ্ছে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, জাস্ট এইটুকুই। আমি তাপ উৎস থেকে Q1 পরিমাণে তাপ নিছি, নিয়ে সেটাকে কাজে রূপান্তর করছি, বাট সেইখানে আমি সম্পূর্ণরূপে তাকে কাজে রূপান্তর করতে পারি নাই। তাহলে বাকি তার তাপটুকু কই গেল, Q2 তে গেল। কারণ এটা আমার টোটালি কি শক্তির নিত্যতার উপরে ডিপেন্ড করে। এইখানে কোনো কাজ, মানে এইখানে কোনো শক্তির সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, জাস্ট রূপান্তর হয়। তাহলে ফার্স্টে Q1 নিছে, Q1 সেটা কাজে কিছু রূপান্তর করছে, বাকিটুকু Q2 মানে বর্জন করে দিছে, ঠিক আছে। তো এখন দেখো এইখান থেকে আসছে হচ্ছে কর্মদক্ষতার ফর্মুলা। কর্মদক্ষতার ফর্মুলা কি, ইটা ইজ ইকুয়াল টু এখানে আউটপুট মানে কৃত কাজ ডিভাইডেড বাই, আমি ধরে নিতে পারি, আচ্ছা কৃত কাজটাই তো আউটপুট, তাই না? আমি যদি তোমাকে হচ্ছে 2 বেলা খাবার দিয়ে যদি আমি হচ্ছে বলি যে তুমি এতটুকু পড়াশোনা করবে, আমি কি তোমাকে খাবার দিছি কতটুকু সেটা দেখবো, না তুমি কতটুকু পড়াশোনা করছো সেটা দেখবো? আমি তোমার আউটপুটটাই দেখবো, তাই না? তাহলে এখানে আমি কি দেখবো, কৃত কাজ, তোমাকে দিয়ে আমি কি পরিমাণে কাজ করাচ্ছি সেটা আমি দেখবো, ঠিক আছে। তাহলে উপরে কৃত কাজ আর এখানে হচ্ছে ইনপুট, আমি কি পরিমাণে তোমাকে খাবার দিয়েছি, Q1। ওকে, এখন কৃত কাজ সমান আমরা কি জানি, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে এটা ক্যালকুলেশন করে বহু হাবি জাবি কইরা Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%, এটাই হচ্ছে কর্মদক্ষতার ফর্মুলা, ঠিক আছে। এই যে দেখো, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 Q1 ইন্টু 100%। কর্মদক্ষতা সচরাচর মানে পার্সেন্ট আকারে লেখা হয়, এই জন্য 100%। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা শো করে, ঠিক আছে, মানে মেনটেন করে। সেটা কি, Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। এখন বলতে পারো ভাইয়া T1 আর T2 কোত্থেকে এলো? T1 হচ্ছে তোমার এই যে তাপ উৎসের অবশ্যই একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটাই হচ্ছে T1। আবার তাপ গ্রাহকেরও তাহলে একটা টেম্পারেচার আছে, সেটা কত, T2। আচ্ছা এইখানে তুমি একটা কমন সেন্স ইউজ করে বুঝতে পারবে না যে Q1 যদি বড় হয় তাহলে T1 বড় হবে, আবার Q2 যদি ছোট হয় তাহলে T2 ছোট হবে। তাহলে এই দুইটা আমি সমানুপাতিক আকারে লিখতে পারি যে Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2, এটা আমি সমানুপাতিক আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100% লেখা যায়। যদি তোমরা ফর্মুলাও ভুলে যাও, দরকার নাই তোমার মনে রাখার জন্য এত কষ্ট করে। T2 কি, অলওয়েজ ছোট মান, আর T1 কি, অলওয়েজ বড় মান, ঠিক আছে। 1 মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান ইন্টু 100%। এখন দেখো কোশ্চেনে অনেক সময় তোমার এইটা দিয়ে দেয়, তোমরা চাইলে ডিরেক্ট এই ফর্মুলাটা মনে রেখে দিতে পারো, তাহলে এত প্যারা খাওয়া লাগবে না। সেটা কি, যদি উৎসের তাপমাত্রা চায় T1, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে, আচ্ছা দেখো উৎসের তাপমাত্রা, আচ্ছা তোমরা ক্লাসের বাইরে আপাতত এখন একটু কমেন্ট অফ করো, আমি তোমাদেরকে তাড়াতাড়ি শেষ করে দিই, তারপরে ক্লাস শেষে তোমরা যত পারো কমেন্ট করো, ঠিক আছে। ওই লাইভ ক্লাস যে থাকে যাবে বা রেকর্ডেড তোমরা অনেকেই করবে, ওই টাইমে যত ইচ্ছা কমেন্ট করো, ঠিক আছে। তা আপাতত এখন তোমরা আর কি অন্য টাইপের কমেন্ট বাদ দাও, ঠিক আছে। তো দেখো উৎসের তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা। আবার গ্রাহকের তাপমাত্রা সমান কি লিখতে পারি, T2 ইজ ইকুয়াল টু T1 1 মাইনাস ইটা। এখানে 1 মাইনাস ইটাটা জাস্ট T1 এর সাথে গুণ হবে, আর এই ক্ষেত্রে 1 মাইনাস ইটাটা আর কি ভাগ হবে। এটা এইভাবে মনে রাখতে পারো যে উৎসের তাপমাত্রা এটা সচরাচর বড় মান হয়ে থাকে, আর বড় মানকে আমরা কি করব, বড় মানের ক্ষেত্রে ভাগ করব, আর ছোট মানের ক্ষেত্রে সেটা গুণ করব। গ্রাহকের তাপমাত্রার ক্ষেত্রে সেটা আমি গুণ করব কার সাথে, T1 এর সাথে, আর T1 এর ক্ষেত্রে সেটা আমি ভাগ করব। জাস্ট এইভাবে তোমরা যেইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো চলো, আচ্ছা 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 দেখো
ইঞ্জিনের মধ্যেই আমাদের রেফ্রিজারেটর চলে আসে, ঠিক আছে, মানে ইঞ্জিনের মতোই, বাট এইখানে প্যাচ লাগে জন্য, মানে রেফ্রিজারেটর তোমার সচরাচর আর কি লাস্ট টাইপে করায় বা লাস্টের একটা আগে বা এন্ট্রপির আগে করায়, বাট এখানে আমি ইঞ্জিনের সাথেই রেখে দিছি কারণ এটাতে তোমাদের কি অনেকের প্যাচ লেগে যায়। তো যাতে তোমাদের প্যাচ না লাগে সেই জন্য আমি এটা এইখানে রাখছি। দেখো এটার ফর্মুলা আর ওইটার ফর্মুলা সেম, বাট এইখানে তোমরা প্যারা খায়া যাও যে এটা হচ্ছে বর্জিত তাপ আর এটা হচ্ছে গৃহীত তাপ। এই ক্ষেত্রে বর্জিত তাপের মানটা হয় হলো বড়, বর্জিত তাপের মান হয় বড় আর গৃহীত তাপের মান হয় ছোট। যেহেতু রেফ্রিজারেটর ভাই, রেফ্রিজারেটরে তোমার হচ্ছে তাপমাত্রা কি ঠান্ডা হয় না, এটা পুরাটাই হচ্ছে তোমার ইঞ্জিনের আর কি বিপরীত দিকে যায়। ইঞ্জিন যদি তোমার যায় হচ্ছে এই দিক বরাবর, এই দেখো তাপ উৎস থেকে ইঞ্জিনে গেছে আর ইঞ্জিন থেকে তাপ গ্রাহকে গেছে, বাট এই ক্ষেত্রে কি হয়ে যাবে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে উল্টাটা, তাপ গ্রাহক থেকে ইঞ্জিন, ইঞ্জিন থেকে তাপ উৎস। এখন কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যাইতে হলে আমার কি করা লাগবে ভাই, তাকে এক্সট্রা একটা ফোর্স দিতে হবে বা তাকে এক্সট্রা একটা কাজ করাতে হবে, তাই তো। মানে এইখানে যখন তাপ উৎস বৃহৎ তাপমাত্রা থেকে যখন ইঞ্জিনে তাপ আসে বা অধিক তাপমাত্রা থেকে ইঞ্জিনে তাপ আসে, তাহলে সেখানে সে আর কি স্বতঃস্ফূর্ত ভাবে সে কাজ করতে পারে, বাট এখানে সে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারবে না। কার ক্ষেত্রে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে ক্ষেত্রে কারণ কি, কারণ তাকে আমি কম তাপমাত্রা থেকে ঠেলা মেরে আমি কি বেশি তাপমাত্রার দিকে নিয়ে যাচ্ছি, এই যে তাকে যে ঠেলাটা মারলাম, এই ঠেলা মারাই হচ্ছে বিদ্যুৎ শক্তি, ঠিক আছে। এই জন্যই রেফ্রিজারেটর বিদ্যুতের মাধ্যমে চলে। কেন চলে বুঝতে পারছো, এই যে তাকে কম তাপমাত্রা থেকে তাকে যে বেশি তাপমাত্রার দিকে নিয়ে যাচ্ছে, তার জন্য তাকে যে একটা ঠেলা মারতেছে, এই ঠেলা মারাই হচ্ছে বিদ্যুৎ শক্তি। তো এটাই হচ্ছে সেই কৃত কাজ। ওকে, তো এটা তোমরা অনেকেই ভুলে যাবে। তো এটাও তোমরা চাইলে এই বড় মান মাইনাস ছোট মান এই দুইটা দিয়ে মনে রাখতে পারো। যদি তোমার কোশ্চিনে, তোমার তো এখানে জাস্ট কোশ্চিন অ্যান্সার করা লাগবে, তোমার তো এখানে কোশ্চিনে যায়, তোমার পরীক্ষার হলে দেয় তো আর থিওরি তোমার দেখতে হবে না যে এখানে থিওরি কি আসছে, তোমার এখানে জাস্ট অ্যান্সার করা লাগবে। তো অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা বড় মান মাইনাস ছোট মান এইভাবে মনে রাখতে পারো। যদি কোশ্চিনে দুইটা তাপ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে বড় তাপটা হবে সামনে আর ছোট তাপটা হবে এই পাশে, মানে মাইনাস আকারে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কার্য সম্পাদন সহগ, সিওপি, এটা সমান কি লেখা যায়, Q1/W। Q1টা কি এখানে বলতো, এই যে গৃহীত তাপ অথবা শীতল তাপধারের মান। এখানে কি কি হইতে পারে, Q1 হচ্ছে শীতল তাপধার, শীতল তাপধার, অথবা ছোট মান তো আমি বলেই দিছি। আর আরেকটা কি হচ্ছে, শীতল তাপধার, গৃহীত তাপ, গৃহীত তাপ, আরো এক্সট্রা যা আছে তোমরা এইভাবে মনে রাখবে যে ছোট মান ডিভাইডেড বাই জাস্ট কৃতকাজ। আর কৃতকাজ সমান কি, কৃতকাজ সমান বড় মান মাইনাস ছোট মান। ওকে, এখন সিওপি এর মান যত বেশি হবে তত তোমার জন্য সুবিধা। কেন সুবিধা, আর আরেকটা জিনিস, সেটা সেটা হচ্ছে সিওপি এর মান কখনো একের থেকে ছোট হবে না, সিওপি এর মান কি হবে, একের থেকে বড় হবে। আর যত বেশি হবে, মানে যত আর কি সিওপি এর মান বেশি হবে, তত তোমার জন্য সুবিধা। কারণ কি, কারণ তোমার তখন বিদ্যুৎ শক্তি কম খরচ করা লাগতেছে, মানে তুমি অল্প বিদ্যুৎ খরচে তুমি হচ্ছে আর কি বেশি পরিমাণে আউটপুট পাচ্ছ, বা তুমি আর কি শীতল করতে পারতেছো, তোমার খাবার টাবার একটু বেশি তাড়াতাড়ি শীতল করতে পারতেছো, অথবা তুমি কম বিদ্যুৎ খরচ করে বেশি পরিমাণে তুমি আর কি লাভ করতে পারতেছো, ঠিক আছে। তো এই গেল আমার রেফ্রিজারেটর আর ইঞ্জিন সংক্রান্ত সবকিছু। হুম 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 হুম, কার্নো এর বিপরীত, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন দেখো আমরা জাস্ট ম্যাথ গুলা করে যাই। কি বলছে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, কর্মদক্ষতা কত, মানে কর্মদক্ষতা এটা এর মান চাইছে আমার। আর এখানে ইঞ্জিন, এই যে ছোট মান দেখো, ছোট মান কত, 27 ডিগ্রি সেলসিয়াস, আর বড় মান কত, 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কিভাবে লিখবো, সলিউশন ইটা ইজ ইকুয়াল টু 1 - ছোট মান কত, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে কত যোগ করবো, 273, তাহলে কত আসে, 300। এখন 327 আর 273 যোগ করলে কত হবে, অনেকে এটা আমরা ভুল করে কত দিব জানো, 500। ঠিক আছে, তোমরাই বুঝে নাও যে এটা কত হওয়ার কথা, 27, তাহলে 600। ভুল করে আমরা তখন 500 দিয়ে ক্যালকুলেশন করে, এ হে ভাই আমি তো সঠিকই দাগাইছি, তাইলে ভুল হইলো কই। 3 দিয়ে কাটলে 2, তাহলে 1 - এটা হচ্ছে 50%।
দেখো একের থেকে আমি যদি হাফ বাদ দিই, একের থেকে যদি আমি হাফ বাদ দিই তাহলে কত হয়? হাফ হয়। তাহলে হাফ ইন্টু 100% তাহলে কত হয়? 50, মানে 0.5 ইন্টু 100 তাহলে কত হয়? 50%। বুঝা গেছে? বুঝতে পারছো? বলো। নেক্সট নেক্সট, প্রত্যাবর্তী ইঞ্জিন। এই যে তোমরা এই টার্মগুলো মনে রাখো, প্রত্যাবর্তী ইঞ্জিন, তারপরে হচ্ছে চাক্রিক ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, সব কিন্তু সেম। তারপরে আবার হচ্ছে ইয়া, আচ্ছা, সাইক্লিক, সাইক্লিক ইঞ্জিন, এই টার্মগুলো মনে রাখো। 167°C আর 57°C তাপমাত্রায় কার্যকর হলে এর সর্বাধিক দক্ষতা কত? মানে ইটা এর মানই চাইছে ভাই, সর্বাধিক দক্ষতা আর দক্ষতা যাই বলুক না কেন, ইটা এর মানই চাইছে। তাহলে এখানে এটা কি T1, এটা কি T2, আর আমার কি বের করতে হবে? ইটা এর মান বের করতে হবে। সলিউশন, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2, 57°C, 57 আর 273 যোগ করলে কত হয়? তাহলে এখান থেকে যদি আমি 27টাকে 273 সাথে যোগ করি, হাতে থাকবে কত? আর 30, তাহলে 330 ডিগ্রি কেলভিন। আর 167 যোগ করলে তাহলে কত আসে দেখো তো। এইখান থেকে যদি আমি 27 273 সাথে যোগ করি, এইখানে এক্সট্রা থাকবে হচ্ছে 140, তাহলে 300 আর 140 হয় হলো 440 ইন্টু 100। তাহলে এটা যদি আমি 0 0 কাটি, 11 দিয়ে যদি কাটি, তাহলে উপরে 3, এখানে থাকবে হলো 4, তাহলে 4 4 মাইনাস 3, তাহলে 1/4 ইন্টু 100%। এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 25%। 25% আছে অপশনে? হ্যাঁ আছে। কই? ডি নাম্বার। তোমরা কেউ কি এটা ফার্স্ট অ্যান্সার দিয়েছো? আবারও কি রাকিব অ্যান্সার দিয়েছে ফার্স্টে? 25 25, ডি 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 ডি, সাদিয়া পারভিন, অনিরুদ্ধ রায়, হাওয়া নুসরাত, অনিরুদ্ধ রায়, এনামুল। গুড। তোমরা এখনই কেন বের হয়ে যাচ্ছ? আর একটা টাইপ আছে, ঠিক আছে? আর বেশিক্ষণ লাগবে না, আর 10 থেকে 15 মিনিট, আর 10 থেকে 15 মিনিট ধৈর্য ধরো, দেখো হয়ে যাবে। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40%। ওকে, নিম্ন তাপধারের তাপমাত্রা 7°C হলে উচ্চ তাপধারের তাপমাত্রা কত? এই যে আমি ফর্মুলা একটা লিখে দিছি, এখন কি আমি আবার ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এভাবে করব? না, আমি যদি ফর্মুলা জেনে থাকি তাহলে এখন আমার ইজিলি করতে পারবো। তাহলে দেখো কি জানি আমরা, যে এখানে কিসের মান চাইছে? উচ্চ তাপধারের মান চাইছে, মানে T1 এর মান চাইছে। T1 ইজ ইকুয়াল টু কি? T2 ডিভাইডেড বাই, এটা যেহেতু ছোট, একে আমি ভাগ করে দিব। কি দিয়ে ভাগ করব? 1 মাইনাস ইটা দিয়ে। তাহলে এখন T2 এর মান কত? 7°C, তাহলে কত হয়? 280। এখন 1 মাইনাস ইটা, ইটাকে কি এখন আমি 40% দিয়ে করব? দরকার নাই ভাই, 40 কে একবারে আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 0.4। তাহলে 1 থেকে যদি আমি 0.4 বাদ দেই, একবারে যদি আমি লিখি, তাহলে কত হয়? 0.6। তাহলে এখান থেকে দশমিক উঠে গেল, এখানে আসলো 10। এখন আমি যদি এটাকে 6 দিয়ে কাটি, তাহলে কত আসে? 6 দিয়ে এটাকে আমি কাটবো, তাহলে কত আসে দেখো তো। 6 দিয়ে কাটলে 6 4 6 24, ঠিক আছে 24। তাহলে এইখানে যদি 24 হয়, তাহলে 28 হইতে কত লাগবে? 4, তাহলে 4 আর পাশে কত আছে? 0, তাহলে কত? 40। এখন 40-এর মধ্যে 6 কয়বার যায়? 6 6 36, তাহলে 36। তাহলে আবার হাতে থাকলো কত? 6। তাহলে এইভাবে আমার কি হবে? চলতেই থাকবে 4.666 এইভাবে। মানে এখানে অ্যাকচুয়ালি আসবে কত? এইটা 46.66, এইভাবে চলতেই থাকবে। তাহলে 46-কে যদি আমি 10 দিয়ে গুণ করি, তাহলে সেটা কত হয়? 466.67 आंसर। ওকে, ডি 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 ডি, মাহি ডি। গুড। অনুরুদ্ধ রায়, ডি 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 ডি। ঠিক আছে, 4টা ডি। দেখো এই যে রেফ্রিজারেটরের শীতল তাপধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপধারে বর্জন করে কত? 600 জুল তাপ শক্তি। তাহলে এখন রেফ্রিজারেটর কার্য সম্পাদন সহগ কত? তাহলে কি চাইছে? সিওপি চাইছে। সিওপি আমরা কি জানি? ছোট মান ডিভাইডেড বাই কৃত কাজ। তাহলে ছোট মান কত? ছোট মান ডিভাইডেড বাই কৃত কাজ। এখন ছোট মান এখানে কত আছে? 450, আর কৃত কাজ মানে কি? বড় মান মাইনাস ছোট মান। তাহলে 600 থেকে যদি 450 আমি বাদ দিই, তাহলে কত আসে? 150। তাহলে 0 0 কাটা, 15 3 15 45, 3। ওকে, 3। বুঝা গেছে? কোনো ডাউট আছে? না থাকারই কথা। ওকে, আমরা আমাদের
কাঙ্ক্ষিত টাইপে চলে এসেছি। আচ্ছা, কমেন্টে আসলে দেখো অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে, একে তো আমার নেটের এইখানে হচ্ছে যাচ্ছে ধীরে দেরিতে তোমাদের কাছে, আবার তোমাদেরটা আসতেছে তোমাদের কাছেও দেরিতে, ঠিক আছে? মানে এটা আর কি নেটে একটা আর কি বাড়ি খেয়ে গেছে। চলো আমরা আর বেশি দেরি না করি, এনট্রপির পরিবর্তন যেই টাইপে আমি ফার্স্টেই বলছিলাম যে তোমরা এল এফ আর এল ভি এর মানে তোমরা প্যারা খাও, এখন সেইটা আমরা এখানে দেখাই দিব। তো ফার্স্টে আগে দেখি ডিএস। ডিএসটা কি? ডিএস হচ্ছে এনট্রপির পরিবর্তন। ডিএস ইজিক্যাল টু কি লেখা যায়? ডিকিউ ডিভাইডেড বাই টি। এই ডিকিউ সমান আবার কি আমরা জানি, দুইটা ফর্মুলা জানি, একটা কি এম এস ডেল থিটা আর একটা এম এল এফ অর এম এল ভি। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য আর একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য। তো তাপমাত্রার পরিবর্তনের জন্য এম এস ডেল থিটা ডিভাইডেড বাই টি। এইটাকে শর্টে যায় আবার অনেকে এম এস লন টি টু বাই টি ওয়ান এইভাবে লেখে। তো সচরাচর এইটা থেকে তেমন একটা আসে না, এইটা থেকে তেমন একটা আসে বেশি। ওকে, এম এল এফ আর এম এল ভি। এখন তোমরা এখানে যে মানটা দেওয়া আছে এটা ফলো করো না, আমি এখানে লিখি এল এফ আর এল ভি দুইটা মান। আমরা জানি যে একটা হচ্ছে 2.26 আর একটা 3.36, ঠিক আছে? কারণ কোনটার সাথে কি 3.36, 2.26 আর একটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 আর একটা 10 টু দি পাওয়ার 5। এখন কোনটার সাথে কি হবে ভাইয়া? এল এফ। দেখো এল এফ, এফ ফর আমরা কি বলতে পারি? 4, তাই না? এফ ফর কি 4 হয়, তাহলে 4 এর আশেপাশে যেই মান এটার সাথে সেইটা হবে। 4 এর আশেপাশে কোনটা? 2.26 না, কোনটা হবে? 3.36। তাহলে এইখানে আমি লিখতে পারি যে এটার সাথে কি হবে? 3.36। ওকে, তাহলে ভি আরেকটা আছে কি এল ভি। আমরা ভি সাইন কিভাবে দিই? এইভাবে দেই, এই যে ভি। আর এটা কি ভাই? এটা আমরা বলি না যে আরে এমসিকিউর ক্ষেত্রে 4 নম্বরের অ্যান্সার কত? 2, মানে খ। তাইলে এল ভি এটা কত? 2। তাহলে 2 পয়েন্টে কত আছে? 2.26, 2.26। এখন দেখো কোনটার সাথে 10 টু দি পাওয়ার 6 হবে আর কোনটার সাথে 10 টু দি পাওয়ার 5 হবে। এটা মনে রাখতে পারবা এইভাবে যে যেই মানটা বড় সেটার সাথে ছোটটা যোগ মানে ছোটটা গুণ হবে, আর যেই মানটা ছোট সেটার সাথে বড়টা গুণ হবে। তাহলে এখানে ছোট কোনটা আর বড় কোনটা? 10 টু দি পাওয়ার 5 ছোট, 10 টু দি পাওয়ার 6 বড়। তাহলে ছোট বড়টার সাথে ছোটটা 10 টু দি পাওয়ার 5 আর এটার সাথে 10 টু দি পাওয়ার 6। মিলছে কি? আমার তো দেখে মনে হচ্ছে মিলছে। তোমরা কি বুঝো যে মিলছে এটা? কার্য সম্পাদন সহকে কে দিয়েও প্রকাশ করা যাবে, কিন্তু এখন তুমি পরীক্ষার ওই যে যেই তোমাদেরকে আর কি অ্যাডমিশনে যে কোশ্চেনটা দিবে ওইখানে তুমি কে লেখছো নাকি সিওপি লেখছো নাকি তোমার নামের ফার্স্ট ওয়ার্ড লেখছো এটা আর স্যারেরা দেখবে না। তো চলো এখন আমরা এন্ট্রপির ম্যাথটা দেখি। কি বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? এটা দেখো কত জায়গায় আসছে ভাই, 16-17, 17-18, পিএইচডি 15-16, তারপরে শেরে বাংলা 11-12, সিলেট 11-12, 13-14, হায় হায় খালি বারবার আসতেই আছে। তো চলো এখন দেখি এটা আমরা কিভাবে মনে রাখবো। তো এইখানে যে আর কি দুইটা ইকুয়েশন আছে, যে দুইটা ইকুয়েশন আমি তোমাকে পার্সোনালি বলবো যে এটা তোমরা চাইলে একটু কষ্ট করে মুখস্থ করে রাখো, তাইলে তোমরা পরীক্ষার হলে আর কি অনেক আর কি সুবিধা পাবা। যেহেতু এটা বহু আগে আসছে তো ওই টাইমে ক্যালকুলেটর ইউজ করতে দিত, তো এই জন্য এই ক্যালকুলেশন গুলো দিয়ে দিত। বাট এখন তো আর ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাহলে এই ক্যালকুলেশন করার জন্য একটু তো মুখস্থ করাই যায় ভাই। তো দেখো আমরা এখানে কি এন্ট্রপির পরিবর্তন কি লিখতে পারি? ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ডিকিউ এর মান তাহলে এখানে কোনটা হবে? এখানে অবস্থার পরিবর্তন হয়েছে নাকি টেম্পারেচারের পরিবর্তন হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে কি হয়েছে? এখানে বাষ্পে গেছে মানে ভেপার। তাইলে এখানে ভি এম এল ভি ডিভাইডেড বাই টি। এম এর মান কত? এখানে 1 কেজি, তাহলে 1 ইন্টু এল ভি এর মান আমি কি বলছি? এই যে 2, তাহলে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, ডিভাইডেড বাই টি। টি সমান তাহলে এখানে কত? 100 ডিগ্রি সেলসিয়াস, মানে সেটা যদি আমি কেলভিনে নেই তাহলে 373 কেলভিন। এখন আমি তোমাকে যে দুইটা মানের কথা বলছি সেই দুইটা মান তোমরা চাইলে মনে রাখতে পারো বা রাখলে তোমাদের জন্যই ভালো। সেটা হচ্ছে
226 ডিভাইডেড বাই 373, যেটার মান হচ্ছে 0.605। আর আরেকটা মান হচ্ছে, সেটা হচ্ছে 336 ডিভাইডেড বাই 273, এটা হচ্ছে 1.23। এই মানটা দেখো তোমরা ইজিলি মনে রাখতে পারবে, 1 2 3, খালি একের পরে একটা দশমিক, আর আরেকটা হচ্ছে 0.605। এটা আমি কেন মনে রাখতে বললাম দেখো তো, এই যে এখানে যে 2.26 আছে না, এই 2.26 কে, এই দশমিককে আমি দুই ঘর এই পাশে নিয়ে গেছি, তাহলে কি হবে 226। যদি এই মানকে আমি দুই ঘর বাড়াই, তাহলে এইখানকার দুই ঘর মান আমার কি কমে যাবে, তাহলে কত আসবে 10⁴ ডিভাইডেড বাই 373। এখন দেখো 226 ডিভাইড বাই 373 মানে আমরা কত জানি, 0.605। 0.605 ইন্টু 10⁴, এটা কি অপশনে আছে? না, অপশনে তাহলে কত আছে দেখি, কত আছে। এখন আমি এক ঘর যদি দশমিক এই পাশে নিয়ে আসি, বা এই ক্ষেত্রে এই পাশে যদি আমি এক ঘর বাড়াই, তাহলে এই ক্ষেত্রে আমার এক ঘর কি হবে, কমে যাবে। তাহলে এক ঘর আমি এই ঘর এইখানে বাড়ালাম 6.05 ইন্টু, তাহলে এইখানে আমার কি হবে, এক ঘর কমে যাবে। এইটা আছে, লাগে তো আছে, বি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বুঝা গেছে এইটা। ওকে, কারো কোনো ডাউট আছে? ডি ইজ ইকুয়াল টু 6 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, ডি 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 কেন বললা ইমা রহমান, তুমি কেন ডি বললা? হুম, এই যে তন্নি বলছে F থেকে 5 এমনেই মিলে। ঠিক আছে, তুমি তাও ধরতে পারো যে 10⁵, তাহলে সেটা F4, আবার F4 10⁵। ঠিক আছে, এই তো, তোমরা তো এইভাবেই মনে রাখার টেকনিক বের করতে পারবা। ওকে, আমাদের শেষ টাইপ, তোমরা যেই স্লাইডের জন্য ওয়েট করতেছিলে, লাস্ট স্লাইড বা লাস্ট টাইপ এইটা। ঠিক আছে, এই টাইপ থেকে হয়তো বা পূর্বে 2-3টা ম্যাথ আসছে, এজন্য আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এজন্য এই টাইপটা আমি রেখে দিছি। ঠিক আছে, এটাতে বেশি কিছু নাই, জাস্ট ফর্মুলা। কি ফর্মুলা? m1s থিটা ড্যাশ মাইনাস θ1। এটা কেমন ভাই, কেমন কি? একটা হচ্ছে বেশি তাপমাত্রার, মনে করো বেশি তাপমাত্রার ভিন্ন ভরের একটা পানি, আর একটা কম তাপমাত্রার ভিন্ন ভরের পানি, দুইটা যদি আমি মিক্স করি, তাহলে এই মিক্সের ফলে যে টেম্পারেচার তৈরি হয়েছে সেটার মান কত, জাস্ট এইটাই। m1s, এস তো অলওয়েজ সেম পানির ক্ষেত্রে, বা যে কোনো ধর্ম, মানে যে কোনো পদার্থের ক্ষেত্রেই। থিটা প্রাইম, এটা হচ্ছে সেই মিশ্রণের পরের টেম্পারেচার, মিশ্রণের পরের টেম্পারেচার। এই যে এটাও তাহলে সেম। ওকে, এটা আবার তোমার এই শর্টকাট ফর্মুলা দিয়ে করা যায়, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু m1 θ1 প্লাস m2 θ2। শর্টকাট বলতে কিছুই না, জাস্ট একটু ডিরাইভ করে সেটার আর কি একটা শর্ট ফর্ম, বা সেটা একটু ক্যালকুলেশন কইরা তারপরে লাস্টে যায়, মানে 2-3 স্কিপ কইরা, 2-3 লাইন স্কিপ করে যেটা আসে সেইটাই। তো এটা যদি আসে তাহলে কি আসে, m1 θ1 প্লাস m2 θ2, আর নিচে দুইটা ভরেরই যোগফল। ঠিক আছে, তাহলে কি তোমাদের কি এটা হোমওয়ার্ক দিয়ে দিব আমি? বলো, তোমরা কি এটা সলভ করে নিবা? এটা হোমওয়ার্ক করে কি তোমরা সাবমিট করবা? আমি তো এমসিকিউ দেখাই দিছি, তাই না? মানে এটার হলো শর্ট ফর্ম দেখাই দিছি, এটা তোমরা হোমওয়ার্ক করবা, করে এটা অ্যান্সার দিয়ে দিবা আমাকে। এটা তোমাদের বাড়ির কাজ আজকের। আর রাকিব, তুমি কি আসো? তুমি যদি থাকো তাহলে তোমাকে আমি ওই যে, যেটা তুমি বুঝো নাই সেটা আমি করিয়ে দিচ্ছি, মানে বুঝো নাই আর সেটা কি, সেটা বুঝাই দিচ্ছি। এই এনামুল, কোনটার অ্যান্সার মিস্টেক বলো?
ভাই, এই যে গাজীপুরের কোশ্চেন তুমি কোথাও পাবো না। গাজীপুরের কোশ্চেন এরা কোথাও আর কি পাবলিশ করে না, ঠিক আছে? যত আশেপাশে দেখবা সব আর কি হয়তো কারো কথাই শুনে প্রশ্ন করছে বা এইভাবে আর কি দিছে। গাজীপুরের কোশ্চেন ওরা কখনো বের করে না। আর কি একটা আর কি মিথোলজি বলো আর মিথ বলো, যে শোনা গেছে যে তারা কোশ্চেন নিয়ে পরবর্তীতে আর কি কোশ্চেন পুরাই ফেলে, মানে কেউ যাতে না পায়। জানি না কতটুকু সত্য। এটা তোমাদের জন্য একটা কোটেশন, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলে আসতে পারে ইংলিশে, দেখে রাখো। এই রাকিব, তুমি আসো, তোমাকে কি ওটা আমি বুঝাই দিব? কোনটা জানি তোমার প্রবলেম ছিল, ভুলে গেছি। আয় হায়, কত পরে তোমাদের কাছে যায় রে আমার কথাগুলা। উম, উম। টাটা। ওকে টাটা। তোমাদের ক্লাস কেমন লাগছে জানায় দাও, মানে বলো কেমন লাগছে। কি নেক্সট ক্লাসে কি আমি আসবো নাকি আসবো না? ওকে। আর রাকিব, মনে নাই ওই যে ইয়াটা প্রবলেমটা ছিল, তুমি ওই পজিশনে যায় তুমি আমার ভিডিওটা আরেকবার রিপিট দেখে নিও, ঠিক আছে? তুমি যদি ইয়াতে থাকতে, মানে ক্লাসে থাকতে, আমি ওইটা আরেকবার বুঝাই দিতাম। আলহামদুলিল্লাহ, ডান। ওকে। আহ হ্যাঁ, মোটামুটি শেষ। কিছু বলবেন? গান শোনা দেন পোলাপানদের। তাহলে এদেরকে শোনা দেন ভাই। না না না, এই নেটওয়ার্ক ইস্যুর জন্য স্টুডেন্ট কমে গেছে। হ্যাঁ। কথাবার্তা বলি তো, কথা না বললে আবার ভালো লাগে না। দাঁড়াও, সমস্যা নেই। এই মেডিকেলে পরীক্ষা দিবা কে? মেডিকেলে পরীক্ষা দিবা? মানে আমি, মানে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা কমে গেছে তো এই জন্য জিজ্ঞেস করতেছি আসলে। ম্যাক্সিমাম কি আসলে মেডিকেলের দিকেই যাচ্ছে নাকি, বা মেডিকেলের জন্য হইতে পারে একটা ইস্যু। সাইফার ক্লাস বুঝো? আমি আমি রিভিউ নিচ্ছি, অনেস্ট রিভিউ দিবা, সাইফ থাকলেও সমস্যা নেই। সাইফার ক্লাসকে তোমরা বুঝো? একটু ফোনটা সাইলেন্ট করে দিয়ে শুধু। এই তোমরা কি সাইফার ক্লাস বুঝো বলো? ওকে, সময়টা দিবা। আচ্ছা, সমস্যা নাই। আমরা হয়তো মেডিকেলের জন্য 10 তারিখ থেকে ক্লাসগুলো বন্ধ করবো, এবং 10 তারিখ না, মেডিকেলের পরীক্ষা কবে? 12 তারিখ না? সাইফ মেডিকেলের পরীক্ষা 12 তারিখ না? তাহলে 10 তারিখ ক্লাস নিয়ে বন্ধ করবো, 11 তারিখ ছুটি, 12 তারিখ পরীক্ষা দিবা, 13 তারিখ থেকে আমরা আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে, থাকো। আরে আমি আমি গান গাইলে কালকে থেকে আমার কোর্সে চলবে না। এই, গান গেয়ে যাও, পোলাপান চাচ্ছে না এইভাবে, না, এমনিতে গান গান পোলাপান আমার ক্লাসে গাইবো। আমি এখন গেস্ট, এখন গান গাইবো হচ্ছে সাইফ। ভাই, আপনার ক্লাসে আমার জোর করে নিয়ে এসে গান শুনেছেন না, এদেরকে তুমি আমার গাও ক্লাসে নাই তো? গান গান। তুমি গাও, তুমি গাও। এই না আচ্ছা, না ভাই। আচ্ছা, আচ্ছা। আমি যাই, আমার কল আসছে। আচ্ছা, ঠিক আছে, যাও তাইলে, টাটা, ঠিক আছে? আর তোমাদের যে হোমওয়ার্কটা দিছি, তোমরা আমাদের মেন যেই গ্রুপটা আছে না অসমিয়ামের, সেখানে ওটা পোস্ট করবা। ওকে ওকে ওকে। ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের অনেস্ট রিভিউ আমার আর কি হৃদয়ে গিয়ে লাগতেছে। তো ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস কইরা। আর তোমরা রেগুলার পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, টাটা। তাইলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, যেহেতু তোমরা আর কি বলতেছো ভালো লাগছে। ঠিক আছে, টাটা।